নমস্কার, আমি শম্পা। আপনারা দেখছেন উত্তরের সংবাদ। বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে আজকের নিউজ হেডলাইন্স। জলপাইগুড়ি শহরের ৩ নম্বর রেল ঘুমটির উড়ালপুল ও রাস্তা সম্প্রসারণের কাজ শুরুর পূর্বে রেল দপ্তরের উদ্যোগে শুরু হলো জমি মাপামাপির কাজ। গত বছর শুরু হওয়া করলা ভ্যালি চা বাগানের নির্মীয়মান অসমাপ্ত কালভার্টের কাজ দ্রুত শেষ করার দাবিতে মঙ্গলবার সদর বিডিও অফিস সংলগ্ন এলাকায় পথ অবরোধে সামিল হলেন চা বাগানের শ্রমিকেরা। একটানা বৃষ্টিতে জলমগ্ন জলপাইগুড়ির বিভিন্ন এলাকা। একটানা বৃষ্টির ফলে জলমগ্ন জলপাইগুড়ি শহরের বেশ কিছু এলাকা। শহরের ৩ নম্বর ঘুমটি, মহামায়াপাড়া, নিউটাউন পাড়া, পুরসভার 18 নম্বর ওয়ার্ড সহ বিভিন্ন এলাকা জলমগ্ন। মঙ্গলবার সকাল থেকেই এই দৃশ্য ধরা পড়ে। কোথাও বেশি জল, আবার কোথাও কম জল। তবে জলপাইগুড়ি শহরের এই সমস্ত এলাকাগুলিতে বেশ খানিকটা সময় ধরেই জল জমেছিল। জল জমে যাওয়ার ফলে এলাকার বাসিন্দাদের চরম দুর্ভোগের মধ্যে প্রতি বছরের মতো এবছরও পড়তে হয়েছে। কি বলবেন দাদা? এই জলের প্রতিবারই তো আপনাদের একটা প্রত্যেকবারই এরকমই হয়। আজকে নতুন না, এটা প্রত্যেক বছরই। আজকে কি হলো? আজকে কালকে সারাতে বৃষ্টি হওয়াতে আজকে এখন জল উঠে গেছে। অসুবিধা তো আছেই। এই যে বাইরে তো অসুবিধা হচ্ছে, ঘরের মধ্যে সাপ টাপ ঢুকে রাখবে। ঘরেও কি জল? ঘরে জল নাই, ওই সাপ টাপ এই যে এখান দিয়ে ঢুকবে সাপ, ওইটাই, আর কিছু না। স্কুটি কি খারাপ হয়েছে না হেঁটে? না, জলের জন্য জল ঢুকে গেছে সাইলেন্সার। কেমন কেমন জল আছে এদিকে? অনেকটা জল, 1 ফুটের উপরে জল আছে। কোমর জল? কোমর জল না, হাঁটুর উপরে জল। উত্তরে দুর্যোগ। সোমবার রাত থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে জলপাইগুড়ি জুড়ে। জল বেড়েছে তিস্তা, জলঢাকা সহ বিভিন্ন নদীগুলোর। মঙ্গলবার সকালেও ভারী বৃষ্টি হয়েছে জলপাইগুড়িতে। ব্যারেজ থেকে দফায় দফায় জল ছাড়া হচ্ছে, ফুসছে তিস্তা নদী। যদিও আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল আগামী 2 দিন ভারী বর্ষণ হবে জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে। আর তাই সোমবার রাত থেকে অনবরত বৃষ্টি শুরু হয়েছে জলপাইগুড়ি জেলা জুড়ে। জলপাইগুড়ির 3 নম্বর ঘুমটিতে উড়ালপুল ও রাস্তা সম্প্রসারণের কাজ দ্রুত সম্পন্ন হওয়ার জন্য শুরু হয়েছে জমি মাপামাপির কাজ। ইঞ্জিনিয়ারের উপস্থিতিতে শুরু হয়েছে পান্ডাপাড়া এলাকায় জমি মাপের কাজ। জলপাইগুড়ির 3 নম্বর ঘুমটিতে শুরু হবে উড়ালপুলের কাজ। এর জন্য দরকার হবে বড় আকৃতির রাস্তা, তাই মাপঝোপ শুরু হয়েছে এলাকায়। 3 নম্বর ঘুমটিতে উড়ালপুলের দাবি সাধারণ মানুষের দীর্ঘদিনের, কিন্তু বিগত রাজ্য সরকারের আমলে সেই কাজ অধরাই থেকেছিল। বর্তমান সরকার আসার ফলে সেই কাজ দ্রুত গতিতে সম্পন্ন হওয়ার কথা জানা গেছে। আর সেই উড়ালপুলের কাজ কিছুদিনের মধ্যেই শুরু হবে। তার জন্য জলপাইগুড়ির 3 নম্বর ঘুমটি এলাকায় কতটুকু জায়গা দরকার তা পরিমাপ করার কাজ শুরু হয়েছে। হবে রাস্তা সম্প্রসারণের কাজও। উড়ালপুল হওয়ার জন্য জমির মাপ অত্যন্ত জরুরি। জলপাইগুড়ি শহরের যে যে জায়গা দিয়ে উড়ালপুল যাবে সেই সমস্ত জায়গায় জমির মাপ শুরু করে দিয়েছে ইঞ্জিনিয়ারেরা। জলপাইগুড়িবাসীর দীর্ঘদিনের দাবি 3 নম্বর ঘুমটিতে উড়ালপুল তৈরি হওয়া, আর সেই দাবি পূরণ হতে চলেছে। কতটা খুশি আপনারা? খুশি, আমরা খুশি। হ্যাঁ, আমরা খুশি। কি খুশি? এই কাজ হচ্ছে, সরকারি কাজ হচ্ছে, যেটা নাকি আমরা অনেকদিন আশা করছিলাম যে এখানে ওভারফ্লাইট হবে, হচ্ছে, এটাই আমরা। এত মাপঝোপ হচ্ছে, খুব ভালো। এখন রাস্তাঘাট যাদের মানে বাড়ি ঘরে পড়বে আর কি, তাদের ভাঙাটাই কষ্টকর। কেননা হয়তো একটু সামান্য পড়তে পারে, সেটুকুই যাবে আর কি আশা করছিলেন? এতদিনের দাবি ছিল না। আমাদের এটা খুব একটা বিরাট দাবি যে এই রেল 3 নম্বর ঘুমটি আমাদের একটা খুব প্রয়োজন ছিল। এটা ফ্লাইওভার হওয়া খুব জরুরি, নাহলে অ্যাম্বুলেন্স থেকে শুরু করে ফায়ার ব্রিগেড সবই মার খাচ্ছে এখানটায়, এবং জনসাধারণ প্রত্যেক দিনই মার খাচ্ছে। অনেক সময় ধরে দাঁড়িয়ে থাকতে হয়। এটা একটা খুব ভালো উদ্যোগ। আজকে আমাদের মানে আজকে কি হচ্ছে? আজকে ওরা কি করছে? আজকে এরা রাস্তা ফ্লাইওভার করার জন্য যে রাস্তাটা যতটা জমি দরকার সেই জমিটা আছে কিনা সেটা মেপে নিচ্ছে আর কি।
এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নাগরিকদের 3 দফা দাবিতে যৌথ কর্মসূচি জলপাইগুড়িতে। এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নাগরিকদের পক্ষে 3 দফা দাবিতে 2 সংগঠনের যৌথ কর্মসূচি জলপাইগুড়িতে। আজ মঙ্গলবার মানবাধিকার সংগঠন সিপিডিআরএস এবং ভোটাধিকার সুরক্ষা সমন্বয় সমিতি জলপাইগুড়ি জেলা শাখার যৌথ উদ্যোগে এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নাগরিকদের পক্ষে 3 দফা দাবিতে একটি স্মারকলিপি প্রদান করা হয় জলপাইগুড়ির জেলা শাসককে। এদিন জলপাইগুড়ি শহরের সমাজপাড়া মোড় থেকে একটি সুসজ্জিত মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে স্মারকলিপি প্রদানের উদ্দেশ্যে জেলা শাসকের দপ্তরে পৌঁছায়। মানবাধিকার সংগঠন সিপিডিআরএস এবং জলপাইগুড়ি জেলা কমিটির আহ্বায়ক আইনজীবী দ্যুতি রায় জানান, এসআইআর এ নাম বাদ পড়া নাগরিকদের দ্রুত বিচার নিষ্পত্তি করতে হবে। ডিলিটেড ভোটার এবং ট্রাইব্যুনাল বিচারে পড়েও বাদ পড়া ভোটারদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। ট্রাইব্যুনালে অ্যাপিলভুক্ত নাগরিকদের চূড়ান্ত বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত নাগরিক পরিষেবা ও অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। মূলত এই 3 দাবিতেই তাদের এই আন্দোলন। জলপাইগুড়ি জেলার বিভিন্ন প্রান্ত থেকে 3000-এরও বেশি মানুষ এদিনের মিছিলে অংশ নিয়েছিলেন বলে 2 সংগঠনের দাবি। আইনজীবী পারভেজ আলম, সাদ্দাম হোসেন, সুজয় লোধ, জিয়াউল রহমান প্রমুখ এদিনের মিছিলের নেতৃত্বে ছিলেন বলে 2 সংগঠন সূত্রে জানানো হয়েছে। সঙ্গে প্রায় 35 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে এবং 27 লক্ষর ওপর ভোটারের নাম এখন পর্যন্ত ট্রাইব্যুনালে বিচারাধীন। এই ট্রাইব্যুনালে বিচারাধীন থাকা অবস্থায় পশ্চিমবঙ্গে ভোট হয়ে গেল এবং ভোটের ফলাফল ঘোষণা হলো। আমরা প্রথম থেকেই বলে এসেছি যে একজন নাগরিকও যদি বৈধ ভোটার থাকে, সেই বৈধ ভোটারকে বাদ দিয়ে নির্বাচন হতে পারে না। তা সত্ত্বেও পশ্চিমবঙ্গে নির্বাচন হয়েছে, নির্বাচনের ফল ঘোষণা হয়েছে, সরকার গঠন হয়েছে। এরপরে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছিল সুপ্রিম কোর্ট এবং বিভিন্ন কোর্ট এবং বিভিন্ন প্রশাসনিক সংস্থার থেকে যে ট্রাইব্যুনালের কাজ দ্রুত সম্পন্ন করা হবে এবং কারা বৈধ ভোটার এবং কারা বৈধ ভোটার না সেটা দ্রুত নিশ্চিত করা হবে। কিন্তু আমরা অবাক হয়ে লক্ষ্য করলাম যে ভোট পরবর্তীকালে সেই ট্রাইব্যুনালের কাজের বিন্দুমাত্র অগ্রগতি হয়নি। এই ট্রাইব্যুনালে যিনি একসময় সদস্য ছিলেন হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টি শিবজ্ঞানম, তিনি সেই কমিটির থেকে পদত্যাগ করেন এবং পদত্যাগ করার সময় বলেন যে ট্রাইব্যুনালের কাজ যে গতিতে চলছে তাতে শুধু কলকাতার 1 লক্ষ ভোটারের নাম তারা বৈধ ভোটার কিনা সেটা বিচার করতে 5 বছরের ওপর কেটে যাবে। ফলে এই কমিটিতে থাকার কোনো মানে হয় না। তো তিনি এই কমিটির থেকে পদত্যাগ করেন। ফলে আমরা যারা চাইছি যে এই পশ্চিমবঙ্গে যে ইলেকশন হয়ে গেল, এসআইআরে যাদের নাম বাদ পড়লো, যাদের ট্রাইব্যুনালে এখনও বিচারাধীন আছে, সেটা প্রথমত দ্রুত সম্পন্ন করতে হবে 1 নম্বর। 2 নম্বর হলো ট্রাইব্যুনালে যাদের নাম ট্রাইব্যুনালের পরেও বাদ পড়লো তাদের কোর্টে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। এবং ট্রাইব্যুনালে যেটা করা হচ্ছে, কেন এসআইআরে তাদের নাম বাদ গেল এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা কোনো ভোটারই সেটা যায় না, সেটা তাদেরকে জানাতে হবে কেন এসআইআরে তাদের নাম বাদ পড়েছে এবং তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। এবং যতদিন পর্যন্ত ট্রাইব্যুনালের কাজ সম্পন্ন না হচ্ছে, একজন ভোটারেরও ভোটাধিকার নিশ্চিত না করা হচ্ছে ট্রাইব্যুনালের মাধ্যমে, ততদিন পর্যন্ত কোনো সরকারি যে সুযোগ সুবিধা সেই সরকারও তাদের যাতে কোনো অবস্থাতেই কোনো সরকারি যে সমস্ত সার্ভিস আছে তার থেকে তারা বঞ্চিত যাতে না হয়। পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক কল্যাণ সমিতির পক্ষ থেকে স্কুল দপ্তরে স্মারকলিপি প্রদান করা হয় আজ। মঙ্গলবার সংগঠনের জলপাইগুড়ি শাখার পক্ষ থেকে ডিআই অফ স্কুলকে স্মারকলিপি প্রদান করা হয়। এই প্রসঙ্গে সুকান্ত সরকার জানান, আজও যে সমস্ত সরকারি শিক্ষক অবৈধভাবে ছাত্রছাত্রীদের ভয়ভীতি দেখিয়ে গৃহশিক্ষকতা করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে স্মারকলিপিতে। তবে ব্যবস্থা গ্রহণ না করলে আগামীতে আরো শক্তিশালী আন্দোলন করা হবে পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক কল্যাণ সমিতির পক্ষ থেকে বলে জানান তারা। প্রায় 20 বছর থেকেই আমাদের আন্দোলন চলে আসছে। পূর্ববর্তী সরকার এই আন্দোলনের বিষয়ে কোনো ব্যাপারে কর্ণপাত করেনি। তবে বর্তমান সরকার পরিবর্তনের সাথে সাথে আমরা আশাবাদী। এই যেহেতু আইনের শাসন চলবে বলে মুখ্যমন্ত্রী নিজেই ঘোষণা করেছেন, তাই আজকে আমরা এখানে এসেছি। ওই আমাদের একই দাবি নিয়ে আমরা এখনও প্রচুর শিক্ষক
এই টিউশন পড়িয়ে যাচ্ছে, স্কুল শিক্ষকরা টিউশন পড়িয়ে যাচ্ছে, এটার প্রতিবাদে আজকে আমরা একটা ডেপুটেশন দেব। একটা গভর্নমেন্টের অর্ডার বেরিয়েছিল যারা সরকারি চাকরি করে, বেরিয়েছিল হাইকোর্টে। ওটা 2009 থেকেই চলে আসছে, অর্ডার প্রচুর একাধিক বেরিয়েছে। হিউম্যান রাইটসের একটা নোটিশ দিয়েছে, ওটা তো হিউম্যান রাইটস এটার সঙ্গে ইনভলভ নয়। মূল দাবি কি রয়েছে আপনাদের? আমাদের গৃহশিক্ষকদের যারা কর্মরত স্কুল শিক্ষক তারা টিউশনই করতে পারবে না বলে যে আইনটা, সেটা কার্যকরী করতে হবে অবিলম্বে। সে আইন তো চালু হয়ে গেছে অনেকদিন আগে। চালু তো আগেও ছিল, আগেও পারতো না কেউ টিউশনই করতে। সেটা কাগজপত্রে ছিল, বাস্তবে তো ছিল না। এখন আমাদের দাবি একটাই, সেটা যেন বাস্তবায়িত হয়। সেই আইনটা যেটা 2018 সালে জাস্ট হাইকোর্ট থেকে যে রায়টা বেরিয়েছিল, সেটার বাস্তবায়নটা আমরা চাই। কি আশা করছেন নতুন সরকারের কাছে? এই আশা করব যে রায় কোর্ট দিয়েছে সেটার যেন বাস্তব প্রতিফলনটা উনি ঘটান, এটুকুই আমাদের প্রেয়ার থাকবে। কি নাম দাদা আপনার? বিদ্যুৎ কুমার সরকার। আপনার নাম? আমার নাম তো বিজয় কৃষ্ণ রায়। ওদলাবাড়িতে বিজেপি কর্মীকে মারধর ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হলো দুজন তৃণমূল কর্মীকে। ওদলাবাড়িতে এক বিজেপি কর্মীকে মারধর, গালিগালাজ এবং মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাকে ঘিরে একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তৃণমূলের সঙ্গে যুক্ত বলে অভিযুক্ত দুই যুবক বিশু শীল ও সানি মালাকারকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার তাদের জলপাইগুড়ি আদালতে তোলা হয়। আহত বিজেপি কর্মীর নাম অমরজিৎ সিং। মাল ব্লকের চেল কলোনির বাসিন্দা অমরজিৎ ঘোষের দাবি, বর্ষাকালের জন্য 3 মাস নদী থেকে বালি পাথর তোলা বন্ধ থাকলেও সরকারি নিয়ম মেনে ড্রেজিং এর কাজ চলছিল। সেই কাজে তাদের কোনো আপত্তি ছিল না, তবে সড়ক সেতু ও রেল সেতু সংলগ্ন এলাকায় যাতে ড্রেজিং করা না হয় সেই দাবি জানাতে তিনি চেল নদীতে যান। অভিযোগ, সেই সময় নদীতে উপস্থিত ডাম্পার মালিক তথা অভিযুক্ত বিশু শীল ও সানি মালাকার তার উপর চড়াও হন। তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করা হয় এবং তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। পরে অন্যান্য বিজেপি কর্মীরা তাকে উদ্ধার করেন। ঘটনার পর তিনি মালবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। ঘটনার পর অমরজিৎ ঘোষ ও বিজেপি কর্মী জয়দেব সরকার অভিযোগ করে জানান, রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পরও ওদলাবাড়িতে তৃণমূলের প্রভাব ও দাদাগিরি কমেনি। তাদের দাবি, স্থানীয় তৃণমূলের কিছু নেতার মদতেই এই ধরনের ঘটনা ঘটছে। বিজেপির শীর্ষ নেতৃত্বের কাছে বিষয়টি খতিয়ে দেখার আবেদন জানিয়েছেন তারা। এভাবে চলতে থাকলে এলাকায় বিজেপি কর্মীদের রাজনৈতিক কাজ করা কঠিন হয়ে পড়বে। তবে এই অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে। এটা হচ্ছে আমরা এই যে ওদলাবাড়ি টিএমসি যারা দালাল, যারা গুন্ডা, যারা বালু মাফিয়া, তার একজনের নাম হচ্ছে সানি আর একজনের নাম হচ্ছে বিশুশীল। ওরা তারপরে এসে আমার মানে অকথ্য ভাষায় গালাগালি, আমাকে নদীতে অনেক লোক ছিল গ্রামের, কেউ আমাকে সাহায্যের জন্য আগে আসেনি, মারধর করছে আমাকে, আমার মোবাইল নিয়ে টানাটানি, আমাকে হ্যাচড়ানো। আমার একটা সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও গেছে, ভিডিওতে দেখতে পারবেন আমাকে কি অকথ্য ভাষা, আমাকে বলছে 2 দিনে গায়েব করে দেবে। যখন আমি এই ব্যাপার নিয়ে মাল থানায় যাই, সেখানে গিয়ে অবধি আমাকে ধমকে দিচ্ছে সানি, বলছে তোকে 2 দিন তুই বাঁচে থাক, তারপরে তোর কষ্ট আছে। হ্যাঁ, আমি দেখলাম কালকে ওদেরকে থানায় রাখা আছে, যাই না, ওদের নামে আরও 2-3টে কেস দেখলাম আছে। কোনো একটা এখানে বাদামালার কোনো কেস আছে জমি নিয়ে, ওটাও দেখলাম আমি। তো ওই কারণে হয়তো আজকে যাই না, কি হয়েছে, প্রশাসন কি করবে। প্রশাসনকে বলবো আমি হাত জোড়ে অনুরোধ করবো, এদের যেন কঠোর থেকে কঠোর শাস্তি হোক অবশ্যই। না হলে এদের পিছনে না থাকলে এরা এত লাফাবে কেন, এত সাহস কোত্থেকে পায়? এরা টিএমসির ক্যাডার সব এগুলা। এতদিন 4 তারিখে আগে টিএমসির হয়ে এরা যেভাবে লাফাইছে, যেভাবে গুন্ডামি, আমাকে এরা বাড়িতে ছেড়ে দিতে পারছিল 2023 সালে। টিএমসি ক্যাডার গেলে সবাইকে চিনি আমি, অনেকগুলো। এরা টিএমসির এখন জানি না কেন এরা এত পিছন থেকে ব্যাক সাপোর্ট, কেউ তো আছে। তোমার নাম? আমার নাম অমরজিৎ ঘোষ। আমরা ভারতীয় জনতা পার্টির কাজ করি, সমাজ উন্নয়ন করার কাজ করি। আমরা আজকে বিজেপি সরকার আনছি কিসের জন্য? উন্নয়ন করার জন্য, ডেভেলপমেন্ট করার জন্য। আজকে বিজেপি সরকার আসার পরও কিছু তৃণমূলের দুষ্কৃতীরা, ওরা তৃণমূলের বাহাদুরিটা এখনও দেখাচ্ছে। আর কালকে অমরজিৎ দা এই বারণ করতে যাওয়াতে অনেকে ওকে মারধর করছে, সেই জিনিসটা আমরা দেখলাম। মারছে বিশু শীল আর নাম হলো সানি মালাকার। ওরা হলো কঠোর তৃণমূলের মাফিয়া দালাল। হ্যাঁ, ওদের গাড়ি আছে,
আর এদের গাড়ি তৃণমূলের যে বড় লিডার ওদের নামে গাড়ি আছে, সার্চ করলেই পাওয়া যাবে, নামটা আপনারা সার্চ করবেন, ওদলাবাড়ির গাড়ি নাম সার্চ করলে বুঝে যাবেন যে কার কার নামে গাড়ি আছে। এরা তৃণমূলের বড় বড় যারা লিডার এদেরকে চুনাপুটি যে চোরদেরকে একটা করে গাড়ি কিনে দিছে, যে তোরা গাড়ি কিনে দিছি, তোরা গাড়ি চালা আর আমাদেরকে সাপোর্ট কর, এইভাবে করতেছে। কিন্তু এই জিনিসটা আমরা হইতে দিব না। ওদলাবাড়িতে অ্যাকশন হচ্ছে না, বুঝতে পারতেছি না ওদলাবাড়িতে কেন অ্যাকশন হচ্ছে না। অনুপুর মহল্লা জানাইছি, আরও জানাবো, দরকার পড়লে আমরা আমাদের যে মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় আছে ওনার কাছেও আমরা এইসব আলোচনা করতেছি, আমরা ইমেল করতেছি, এটা ওরা দেখতেছে। আর এসব নিয়ে আমরা দৌড়াদৌড়ি করতেছি, আমরা নদীতে কোনো বেআইনি হইতে দিব না। সংবাদে এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। উত্তরবঙ্গের ম্যানেজমেন্ট শিক্ষার নতুন দিশা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অনুমোদিত EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস বর্তমানে উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য ম্যানেজমেন্ট কলেজ হিসেবে দ্রুত পরিচিতি লাভ করেছে। গত দীর্ঘ 8 বছর ধরে এই প্রতিষ্ঠান সফলভাবে ছাত্রছাত্রীদের বিভিন্ন ম্যানেজমেন্ট স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কর্পোরেট জগতে সুপ্রতিষ্ঠিত করে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ, যেখানে আধুনিক পাঠ্যক্রম ও বাস্তবমুখী শিক্ষার সমন্বয়ে পরিচালিত হয় একাধিক চাহিদা সম্পন্ন কোর্স। এখানে পড়ানো হয় BBA, BCA, BBA in হসপিটাল ম্যানেজমেন্ট, BBA in IT and ITES, BBA in ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এবং MBA। অভিজ্ঞ দক্ষ অধ্যাপক অধ্যাপিকাদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা শুধু পাঠ্যজ্ঞানই নয়, বরং বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা, নেতৃত্ব গুণ ও নৈতিক চরিত্র গঠনের সুযোগ পেয়ে থাকে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস সবসময় অগ্রাধিকার দেয় প্লেসমেন্ট ও ইন্ডাস্ট্রি এক্সপোজারকে। বর্তমানে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে 45টিরও বেশি স্বনামধন্য কোম্পানি ও সংস্থা। প্রতিষ্ঠানের ঠিকানা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, পান্ডাপাড়া, কালীবাড়ি, জলপাইগুড়ি। যোগাযোগ নাম্বার 8250031303। সাধ্যের মধ্যে ইলেকট্রিক স্কুটি কিনবেন ভাবছেন? সরকার এন্টারপ্রাইজ নিয়ে এলো দারুণ সব স্কুটির সম্ভার। স্টার্টিং প্রাইস থাকছে মাত্র 49,999 থেকে, সাথে স্যামসাং সেলের লিথিয়াম ব্যাটারি, এক চার্জে মাত্র 8 থেকে 10 টাকা খরচে 250 কিলোমিটার পর্যন্ত মাইলেজ। এছাড়াও সেল, সার্ভিস, পার্টস একই ছাদের তলায় পাচ্ছেন। নাম্বার প্লেট, পলিউশন, ইন্স্যুরেন্স কিচ্ছু লাগছে না। EMI ফ্যাসিলিটির মতো সুবিধাও রয়েছে। চার্জ দিন, সিম্পলি রাইড করুন। তাই নিজের পছন্দের কোম্পানির পছন্দের মডেল নিতে আজই আসুন সরকার এন্টারপ্রাইজ, জমিদার পাড়া, পাহাড়পুর, জলপাইগুড়ি, নিয়ার টেকনো ইন্ডিয়া স্কুল। মঙ্গলবার সদর বিডিও অফিস সংলগ্ন এলাকায় পথ অবরোধে সামিল হলেন চা বাগানের শ্রমিকেরা। করলা ভ্যালি চা বাগানের নির্মীয়মান অর্ধসমাপ্ত একটি কালভার্টের কাজ দ্রুত শেষ করার দাবিতে মঙ্গলবার জলপাইগুড়ি সদর বিডিও অফিস সংলগ্ন এলাকায় পথ অবরোধে সামিল হন চা বাগানের শ্রমিকেরা। পরে তারা সদর বিডিও অফিস চত্বরেও বিক্ষোভ দেখান। অভিযোগ, দীর্ঘদিন ধরে কালভার্টটির নির্মীয়মান কাজ বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকার মানুষজন। গত 10 জুন অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের সদস্যা রুবিনা মুন্ডার নেতৃত্বে শ্রমিক ও স্থানীয় বাসিন্দাদের একটি প্রতিনিধি দল সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে স্মারকলিপি দিয়ে দ্রুত নির্মাণ কাজ শেষ করার দাবি জানিয়েছিলেন, কিন্তু তারপরও কাজ শুরু না হওয়ায় ক্ষোভ আরও বাড়ে। স্থানীয়দের দাবি, চরকডাঙ্গি লাইনের পুরনো কালভার্টটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। নতুন কালভার্ট নির্মাণের দাবিতে একাধিকবার আন্দোলন, মিছিল ও বিক্ষোভের পর তৎকালীন সদর বিডিও এলাকা পরিদর্শন করেন এবং গত বছরের দুর্গাপুজোর সময় নির্মাণ কাজ শুরু হয়। কিন্তু কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছানোর পরও হঠাৎই তা বন্ধ হয়ে যায় বলে অভিযোগ। বর্ষা শুরু হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বর্তমানে যাতায়াতের একমাত্র ভরসা ছিল একটি বাসের সাঁকো, সেটিও জলে ভেসে গেছে। ফলে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী, চা বাগান শ্রমিক, প্রবীণ এবং অসুস্থ রোগীদের চরম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে নিত্যদিন। কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে এলাকার যোগাযোগ ব্যবস্থা। বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে কালভার্ট নির্মাণের কাজ পুনরায় শুরু করে দ্রুত তা শেষ করতে হবে। করলা ভ্যালি চা বাগানের একটি ব্রিজ
দীর্ঘদিন খারাপ অবস্থায় ছিল, ভাঙা ছিল। তারপরে বহু লড়াই আন্দোলনের ফলে ব্রিজটার কাজ শুরু হয়েছিল গত বছর পুজোর সময়। আজকে প্রায় গত বছর পুজো থেকে আজকে 8 মাস 9 মাস প্রায় হতে চললো, সেই ব্রিজ অর্ধ সমাপ্ত অবস্থায় রয়ে গেছে, মানে অর্ধেক কাজ হয়ে বন্ধ হয়ে গেছে কাজটা। তো কী কারণে কাজ বন্ধ হলো, কেন কাজ হচ্ছে না, আমরা 10 তারিখে বিডিও সাহেবের কাছে এসেছিলাম। এখানকার পঞ্চায়েত রুবিনা এখানে আছে, গোবিন আছে, আমরা এসেছিলাম বাগানের শ্রমিকরা। তারা কথা দিয়েছিলেন বিডিও সাহেব গত মাসের এই মাসের 10 তারিখ, আজকে 30 তারিখ, যে 7 দিনের মধ্যে বীজের কাজ সমাপ্ত হবে। ফলে বীজের কাজ সমাপ্ত হয়নি। আমরা বলেছিলাম বর্ষা আসছে, গত 10 তারিখে বলেছিলাম। আজকে বর্ষায় বীজ ভেসে গেছে, যেটা বাঁশের সাঁকো ছিল সেটা ভেসে গেছে, অথচ বীজের কাজ শেষ হয়নি। স্কুলের বাচ্চারা স্কুলে যেতে পারছে না, শ্রমিকরা কাজে যেতে পারছে না, অসুস্থদের নিয়ে যেতে বেগ পেতে হচ্ছে। ফলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, তার দায় জলপাইগুড়ির প্রশাসন, সদর বিডিও তাদেরকে নিতে হবে। এবং সেজন্যই আমরা এসেছিলাম যে 7 দিনের মধ্যে কাজ শেষ হবে, সময় দিয়েও কাজ হয়নি। ফলে শ্রমিকরা বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন। কারণ আমরা যেটা দেখছি যে চা বাগানের শ্রমিকদের এটা মানুষ বলেই মনে করছে না। অদ্ভুতভাবে নিরুত্তাপ সরকার, কোনো কাজ করছে না। কেন এটা হচ্ছে আমরা জানি না, সেজন্যই আবার আজকে আমরা এসেছি। 10 তারিখ, আমরা গত জুন মাসের 10 তারিখ, মানে আজকে 30 তারিখ, 20 দিন আগে উনি বলেছিলেন 7 দিনের মধ্যে কাজ শেষ হবে, হয়নি। আজকে রোড ব্লক করতে হলো, বাধ্য হয়ে রোড ব্লক করতে হলো। পুলিশ প্রশাসন এসছে, আমরা চাই না রোড ব্লক হোক। আমরা জানি রোড ব্লক করলে মানুষের অসুবিধা হয়, দুর্ভোগ হয়। আমরা অ্যাম্বুলেন্সকে ছেড়ে দেওয়ার যথেষ্ট চেষ্টা করেছি, বাচ্চাদের স্কুলের বাচ্চাদের ছেড়ে দিয়েছি, অ্যাম্বুলেন্সকে ছেড়ে দিয়েছি, কিন্তু মানুষের অসুবিধা হয়। এরাও তো অসুবিধার মধ্যে আছে দীর্ঘদিন যাবত, সেজন্য বাধ্য হয়ে শ্রমিকরা রাস্তায় নেমেছেন। এখন আপনারা ভিডিওকে ঘেরাও করছেন? হ্যাঁ, ভিডিও ঘেরাও হয়ে আছে, অলরেডি আমরা শুরু করে দিয়েছি। যেহেতু পুলিশ আমাদের রাস্তা থেকে তুলে দিয়েছে, আমরা বিডিও সাহেবকে এখন ঘেরাও করব, এবং যতক্ষণ না উনি সদুত্তর দিতে পারছেন যে কাজটা কবে শেষ হবে, শুধু চালু করা না, কাজটাকে শেষ করতে হবে দ্রুত, ততক্ষণ আমরা এখানে আছি। হ্যাঁ, সেটা সমস্যা ওখানে একটু আছে, তবে এটা কাজটা এই সপ্তাহে শুরু হবে এবং আমি কথা বলে দিয়েছি, আসলে সমস্যা মিটে যাবে। অবরোধও করেছিল আপনার অফিসের সামনে বেশ কিছু করে। হ্যাঁ, ঠিক আছে, এটা অবরোধ না করে আমার কাছে এলে ভালো হতো। যাই হোক, আমি ওদের সঙ্গে কথা শুনেছি এবং ওদের আশ্বাস দিয়েছি এবং বলে দিয়েছি যে এটা এই সপ্তাহের মধ্যে কাজ শুরু হবে। ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে অনুষ্ঠিত হয় এক সাংবাদিক সম্মেলন। আজ ককরোচ জনতা পার্টি জেনজির মঞ্চের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে জানালেন, আগামীকাল অর্থাৎ 1 জুলাই সকাল 11:30 ডাক্তার দিবস উপলক্ষে প্রয়াত ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মজয়ন্তী ও প্রয়াণ দিবস পালন এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে জলপাইগুড়ি শহরের গান্ধী মূর্তির পাদদেশে একটি শান্তিপূর্ণ প্রতীকী 1 ঘন্টার অনশন কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রতীকী অনশন কর্মসূচির উদ্দেশ্য হল সম্পূর্ণ শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পদ্ধতিতে দাবি ও মতামত জনসমক্ষে উপস্থাপন করা। উক্ত কর্মসূচিতে সকল ছাত্র যুবদের অংশগ্রহণ করার জন্য আহ্বান করেন উৎপল রায়, তন্ময় বর্মন, তিতলি সূত্রধর, আফ্রিদি প্রামাণিক সহ প্রমুখ। আগামীকাল আমাদের গান্ধী মোড়ে একটা সম্মেলন আছে, সেই জেনজি পক্ষ থেকে আগামী 1 জুলাই আমাদের সেই গান্ধীজি মোড়ে একটা সম্মেলন হবে। তো সবাইকে উপস্থিত থাকার জন্য আমি একান্তভাবে কামনা করছি। সেই বিষয়টা হবে আমাদের নিট পরীক্ষার জন্য, অনেক পরীক্ষাই নিট পরীক্ষা থেকে অনেক বিভিন্ন ধরনের পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস হচ্ছে। তার পক্ষে থেকে আমরা জেনজি টিম পক্ষ থেকে আমরা কিছু তুলে ধরবো, তার জন্য বলবো সবাইকে উপস্থিত থাকতে। এটাই। এতদিন তো আপনারা মানে আরশোলার মুখোশ পরে থাকতেন, এখন প্রকাশ্যে করছেন। হ্যাঁ, এখন আমরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় এখন ছড়াই দিচ্ছি, যেন জেনজি পক্ষ থেকে, আমাদের জেনজি টিম, জেনজি পক্ষ থেকে সবাই যুক্ত হয়। এমনি সোশ্যাল মিডিয়ায় সব জায়গায় আমাদের ছড়াই গেছে। এটাই। আগামী কর্মসূচি আরও কী হবে আপনাদের? আগামী কর্মসূচি আমরা আবার বৃহত্তম থেকে বৃহত্তম আন্দোলনও নিয়ে যাব। যদি আমাদের এটা যদি আমাদের শিক্ষামন্ত্রী পদত্যাগ যদি না করে, তাহলে আগামী আমরা জলপাইগুড়ির পক্ষ থেকে আমরা বিভিন্ন ধরনের জেলা, আমরা পারলে দিল্লিতেও যাব, অনশনে বসবো, প্রত্যেক জায়গায় যাব, প্রত্যেক জায়গায় যাব। এটাই। আপনার নাম? আমার নাম উৎপল রায়। আমাদের কর্মসূচি যেটা চলছে আর কি, দিল্লির যন্ত্র মন্থনে যেটা এখন চলছে সবাই দেখতেই পাচ্ছেন, তো সেটার উপরেই আমাদের এই কর্মসূচি এখন চলছে। আর এটাই আর কি। কী হবে সেটা আগামীকাল? আগামীকাল যদি শিক্ষামন্ত্রীর পদত্যাগ যদি না করা হয়, তো সেটার উপর আমরা আরও যতদূর পারি নিজের থেকে, এবং আমাদের জেনজি যেই সংগঠন করা হয়েছে আর কি, তো সেটার থেকে আমরা আরও
অন্য পথ নেওয়ার চেষ্টা করবো। আপনারা কিছু শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন চালাচ্ছেন না অন্য কোনো আরও বিষয়? শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে বলতে সেরকম কিছুটাই নয়। দেখুন, যেমন পরিস্থিতি যেমন আর কি যেমন চলছে এখন, যেটা আপনি সামনে দেখলেন আর কি, জলপাইগুড়ি জেলা স্কুলে টিচার্সদের যেমন ইতিহাস টিচার নেই, তো সেটার বিরুদ্ধে স্টুডেন্টরা ভালো কথা বলেছে। যেমন জেলা স্কুলের ভাইরাই ওটা নিয়ে আন্দোলন করেছিল, আন্দোলন বলতে তাদের গার্জিয়ানরাও ছিল সঙ্গে, তো ওটা নিয়ে ভালো কথা বলেছিল। তো আমরাও ভেবেছিলাম যে আমরা ওটা নিয়ে কথা বলতে যাব, কিন্তু তারপর দেখা গেল যে ওখানকার স্টুডেন্টরাই কথা বলেছে, তো আমরা আর কি সেরকম কিছু বলিনি। কিন্তু এরপর যদি কিছু আবার ওরকম হয় তো আমরা অবশ্যই স্টুডেন্টদের পাশে দাঁড়াবো। কি নাম তোমার? আমার নাম তন্ময় বর্মন। জলপাইগুড়িতে ফের জলে ডুবে নিখোঁজ কালিয়াগঞ্জের মোড়লপাড়ার ঘটনা। ফের জলে ডুবে নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়িতে। মঙ্গলবার কালিয়াগঞ্জ এলাকায় মোড়লপাড়ায় ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে মোড়লপাড়ার বাসিন্দা হিরেন রায়, বয়স প্রায় 55 থেকে 60 বছর, একটি কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এলাকায় উল্কা নদী নামে পরিচিত নালার ওপরে থাকা বাঁশের সাঁকো দিয়ে নিরাপদে অপর পারে যান। কাজ শেষে ফেরার পথ সংক্ষিপ্ত করার উদ্দেশ্যে তিনি সাঁকো ব্যবহার না করে সরাসরি নদী পার হওয়ার চেষ্টা করেন, কিন্তু ভরা বর্ষায় নদীর স্রোত অত্যন্ত প্রবল থাকায় নদীতে নামতেই তিনি জলের তোড়ে ভেসে যান। ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজে নামেন এবং দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোতোয়ালি থানার পুলিশ এবং সিভিল ডিফেন্সের সদস্যরা। নিখোঁজ ব্যক্তির সন্ধানে নদীতে তল্লাশি শুরু হয়েছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত হিরেন রায়ের কোনো খোঁজ পাওয়া যায়নি। বর্ষাকালে নদী নালার জলস্তর ও স্রোত বৃদ্ধি পাওয়ায় প্রশাসনের পক্ষ থেকে জলে নামতে নিষেধ করা হলেও ফের এমন ঘটনায় এলাকা জুড়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে। বাদল রায়, আমার বাড়ি পাতকাটা মোড়লপাড়া। এই জায়গাটা মোড়লপাড়াই বলে। কি হয়েছিল? তো ঘটনাটা হচ্ছে, বিষয়টা আমি বাড়ি থেকে শুনলাম, তারপর এসে দেখি এরকম লোকজন ভিড় জমা হয়েছে। তো তারপর যেটা ঘটনা শুনলাম, যে যিনি জলে ডুবেছেন উনি আমাদের পাশে বাড়ি। তো উনি আমাদের পাশে বাড়ি কাজ করে উনি গেছেন নদী পার করে, ওই একটা বাঁশের ব্রিজ আছে ওপাশ দিয়ে একটু দূরে ঘুরে যেতে হয়, মানে 5 মিনিটের রাস্তা। ঘুরে গিয়েছিলেন ওপাশে কিছু বাড়িতে দরকারে। তো আসার মানে এই পাশ দিয়ে যেহেতু শর্টকাট হয়, তো আসার সময় এই পাশ দিয়ে উনি নদী পার হওয়ার চেষ্টা করছেন। তো তারপর থেকে শোনা যাচ্ছে নাকি তার নিখোঁজ, জলে ডুবে গেছে। এখনো পাওয়া যায়নি। আপনারা তো নানাভাবে চেষ্টা করেছেন। তাহলে আমরা চেষ্টা করেছি, সে বাস দিয়ে চেষ্টা করেছি, দড়ি দিয়েও চেষ্টা করেছি, তো খুঁজে পাওয়া যায়নি। এই নদীটার নাম? এই নদীটার নাম আমরা স্থানীয় বাসিন্দা যেটা বলি উল্কা নদী। আর এটার আসল নদী না? না না না, এটা অ্যাকচুয়ালি এটা নদী না, এটা একটা নালা থেকে নদীতে সৃষ্টি হয়েছে। হ্যাঁ, জল তো প্রচুর, জল প্রচুর। আমার মতো 2টা লোকও ডুবে যাবে। কতক্ষণ হলো ঘটনাটা? ঘটনাটা মিনিমাম 1.5 ঘন্টা। তখন কটা বাজে? তাও তখন বাজে 2:10, 2:10-15 এরকম। ওনার বয়স কিরকম হবে বলুন? ওনার বয়স হবে মিনিমাম 55 থেকে 60 কাছে। নদীর তাহলে সাঁতার কাটতে গিয়ে? সাঁতার কাটতে গিয়ে। উনি তো প্রথমে ব্রিজ দিয়ে গেছিল, এখন পরে সাঁতার কেটে কেন পার হওয়ার চেষ্টা করছেন? তো মানে ব্রিজটা একটু দূরে, তো কারণ এই পাশ দিয়ে আসতে আমাদের মানে ওনাদের বাড়ি কাছে হয়। তো ও ঘুরে যাওয়ার সময় ঘুরে গিয়েছিলেন, তো এখন ভাবছিলেন একটু জল কমছে, শর্টকাটে নিই, শর্টকাটে থেকেই ওই ইনসিডেন্ট। আপনার নাম কি বলুন? আমার নাম বাদল রায়, ডাকনাম সন্তু। ওনার নাম? ওনার নাম হিরেন রায়। বাড়িতে কে কে রয়েছেন? বাড়িতে রয়েছেন 2 ছেলে, বৌমা, নাতি নাতনি আর বউ, আর এক মেয়ে ছিলেন, তার বিয়ে হয়ে গেছে। কি করতেন? এমনি নর্মালি বাড়ি ঘরের কাজ করতেন, কৃষি জমিতে চাষাবাদ। সংবাদে এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। বাঙালি মানেই ভোজন প্রিয়, আর তবে যদি কথা হয় মিষ্টির, তাহলে তো কোনো কথাই নেই। জলপাইগুড়ি পান্ডাপাড়া পার্কের মোড়ে খুলে গিয়েছে শ্রী রাধাকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার। আমাদের এখানে নৈহাটি, কল্যাণী, বর্ধমান থেকে আগত প্রসিদ্ধ কারিগর দিয়ে নানা ধরনের মিষ্টি তৈরি করা হয়। এছাড়াও সুপরিষ্কার পরিচ্ছন্নভাবে নিজ কারখানায় দেশি গাওয়া গরুর দুধের ছানা কেটে মিষ্টি তৈরি করা হয়।
সাথে যে কোনো অনুষ্ঠানের অর্ডার নেওয়া হয়। তাই আমাদের মিষ্টির স্বাদ পেতে আজই চলে আসুন শ্রী রাধাকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার, পান্ডাপাড়া পার্কের মোড়, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9832658478। মাটিগাড়ার ইএসআই অফিসে স্বাস্থ্য পরিষেবা পেতে গিয়ে চরম হয়রানির অভিযোগ তুলেছেন একাধিক গ্রাহক। তাদের দাবি কখনো নেটওয়ার্ক নেই, আবার কখনো সময় নেই। এই অজুহাত দিনের পর দিন তাদের শুনতে হচ্ছে। অভিযোগ, অফিস ও হাসপাতালে বারবার পাঠানো হলেও মিলছে না প্রয়োজনীয় পরিষেবা। রক্ত পরীক্ষার জন্য অতিরিক্ত টাকা নেওয়া এবং হাসপাতালে ভর্তি রোগীর খাবারের জন্য অর্থ নেওয়ার অভিযোগও উঠেছে। ক্ষুব্ধ গ্রাহকদের দাবি দ্রুত এই সমস্যার সমাধান করে ইএসআই পরিষেবায় স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত করা হোক। जैसे मीडिया आए वैसे यहाँ बोला जा रहा है कि आगे को बोला गया कि आप लोग कॉल कर दिए हैं, रिचार्ज होगा कल तक हो जाएगा तो आप लोग परसों आइए, ऐसे बोला गया। और जैसे आप आए वैसे यहाँ पर बोला गया कि नेट आ गया। मीडिया आया तो नेट भी आ गया, उसका आगे तो आया नहीं। नेट आ गया, नीचे बोला जा रहा है कि आ गया। और हम लोग को बोला गया कि मेडिकल का ऑफिस ऐसा होना चाहिए, कल तक आएगा। बॉडी इंश्योरेंस का कॉन्टैक्ट नंबर नहीं, क्यों नहीं है? कोई कांटेक्ट नंबर नहीं है हेड का, जो हम लोग कांटेक्ट करेंगे। इतना दूर से जो आते हैं, इतना दूर से आया है जो। এখন মঙ্গলবারের আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.7 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 145.0 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। জলপাইগুড়ি শহরের 3 নম্বর রেল ঘুমটির উড়ালপুল ও রাস্তা সম্প্রসারণের কাজ শুরুর পূর্বে রেল দপ্তরের উদ্যোগে শুরু হলো জমি মাপামাপির কাজ। গত বছর শুরু হওয়া করলা ভ্যালি চা বাগানের নির্মীয়মান অসমাপ্ত কালভার্টের কাজ দ্রুত শেষ করার দাবিতে মঙ্গলবার সদর বিডিও অফিস সংলগ্ন এলাকায় পথ অবরোধে শামিল হলেন চা বাগানের শ্রমিকেরা। উত্তরের মনের পরিবেশনায় উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার। Preview.